সাইদ, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, বঙ্গবন্ধু হাই স্কুল, মেলান্দহ, জামালপুর। প্রিয় শিক্ষার্থী, সানশাইন অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের লেখা অক্ষরের ব্যবহার। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই সাথে রিলেটেড যে পার্টটা, আমাদের টপিকসটা রুলস ফর স্পেলিং, একটা হলো দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, এর সাথে রিলেটেড পার্ট হলো দ্য পাংচুয়েশন মার্কস, অর্থাৎ জ্যোতি বা বিরাম চিহ্ন। আজকে আমরা আলোচনায় আসছি পাংচুয়েশন মার্কস। আলোচনায় হবে আমাদের পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন মার্কস অর্থাৎ জ্যোতি বা বিরাম চিহ্ন। পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন মার্কস অর্থ কি? জ্যোতি বা বিরাম চিহ্ন, জ্যোতি অবলিক বিরাম বা বিরতি, বিরাম বা বিরতি চিহ্ন। এখানে we know that about there are 12 marks in English language. ইংরেজি ভাষায় প্রায় 12টি চিহ্ন বা মার্কস রয়েছে। তার মধ্যে প্রথমটি আমরা আলোচনায় আসতেছি বাই টার্নিং, ফুল স্টপ। নাম্বার 1, ফুল স্টপ অর্থ হলো পূর্ণ বিরতি। ফুল স্টপ অর্থ হলো পূর্ণ বিরতি। পূর্ণ বিরতি কোথায় কোথায় একটা বাক্য যখন আমরা লিখতে যাই, পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, বোঝার সুবিধার্থে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। যেখানে আমাদের পুরোপুরি থামতে হয় সেখানে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হবে। একটা বাক্যের যেখানে পরিপূর্ণ অর্থ পরিসমাপ্তি ঘটে সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হয়। যেমন এই 1-এর ভিতরে, 1-এর ভিতরে আমাদের একাধিক নাম্বার আসবে। যেমন 1 নম্বরের হলো, সাধারণত আমরা জানি অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, তার মধ্যে অ্যাসার্টিভ, 3টি সেন্টেন্স এখানে লিখবো। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, কমপ্লেক্স, অপারেটিভ, অপারেটিভ, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের শেষে, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের শেষে, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স এর শেষে ফুল স্টপ বসে। কম্পাউন্ড, কমপ্লেক্স ও অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স এর শেষে, সেন্টেন্স এর শেষে শেষে ফুল স্টপ বসে। ফুল স্টপ বসে। ফুল স্টপ বন্ধনীতে ফুল স্টপ কি? একটা বিন্দু এখানে ফুল স্টপ বসে, অর্থাৎ পূর্ণ বিরতি বসে। আমরা যেটা বাংলায় বলবো পূর্ণ বিরতি। বাংলায় যেমন আমরা দাঁড়িয়ে দেই, ইংরেজিতে আপনি কিন্তু ফুল স্টপ বাক্যের শেষে। এক্সাম্পল, রোমান সংখ্যা নাম্বার 1, আমরা বলে থাকি হি ইজ এ গুড স্টুডেন্ট। এটা একটা বাক্য। এই বাক্যের পরিসমাপ্তি করেছে সে একজন ছাত্র বা শিক্ষার্থী। এই যে স্টুডেন্ট, এখানে ফুল স্টপ হলো, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ। তাহলে এখানে অ্যাসার্টিভের উদাহরণ গেল। এখন আসবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স উদাহরণ। ইম্পারেটিভটা কেমন? যে বাক্যটা আদেশমূলক, উপদেশমূলক যে কথাগুলো আছে, অনুজ্ঞাসূচক কথা, সেটা হলো ইম্পারেটিভ। যেমন স্যার যদি বলে তোমাকে যে ডু দ্য চাম, অঙ্কটি করো, তাহলে এটা কিন্তু আদেশ করা হলো।
অর্থাৎ এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে ফুল স্টপ বসবে। এরপর আসতেছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? এই সেন্টেন্সের শুরুতেই সাধারণত মে অথবা লং থাকবে। যেমন কেউ বলবে তোমাকে মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অথবা বলবে লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এখানে আমাদের অপারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি বলবো? শুরুতেই মে অথবা লং লং থাকবে। যেমন ইম্পারেটিভের বেলায় সাবজেক্ট ছিল না, সাবজেক্ট সাধারণত ইউজ থাকে, ভার্ব দ্বারা শুরু হয়েছে। ঠিক এক একটা সেন্টেন্স চেনার উপায় হলো, যেমন অ্যাসার্টিভের বেলায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউজ আছে। আবার অপারেটিভের বেলায় লক্ষ্য করবে শুরুতেই মে অথবা লং থাকবে, ইচ্ছা বা প্রার্থনা করে বুঝাবে। অমনিভাবে আমরা দেখবো এখন কমপ্লেক্স সেন্টেন্স, সাধারণত জটিল জটিল বা মিশ্র বাক্য। এটা শেষে ফুল স্টপ। যেমন তোমাকে যদি বলা হয় ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, মাঝখানে কমা হবে। কারণ আমরা জানি বাক্যের শুরুতে কোনো কনজাংশন থাকলে, যেমন ইফটা কনজাংশন, যদি কমার স্থানে যায় মাঝখানে এসে প্রকাশ পেয়েছে, তাহলে তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে। ইউ উইল মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, ইউ উইল মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, গুড রেজাল্ট দি এক্সাম, অর্থাৎ পরীক্ষায় ভালো ফলাফল করবে। তাহলে এই বাক্যটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, বাক্যের শেষে ফুল স্টপ বসেছে। কমপ্লেক্স কিভাবে বুঝবো? একটা কমপ্লেক্স সেন্টেন্সে দেখো শুরুতে ইফ আছে, হ্যাঁ, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে। এটার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে সাধারণত ইফ, হোয়েন, সিন্স, অ্যাজ, ডু, অলদো এগুলো থাকে। তাহলে আমরা ইফ দেখে বুঝতে পারছি এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ বাক্যের শেষে ফুল স্টপ হবে। আরেকটি আছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, যেটা যৌগিক বাক্য বাংলা অর্থ, যেমন অ্যান্ড, বাট, নট অনলি বাট অলসো, এই ভেরি ডট অ্যান্ড দ্বারা এই বাক্য সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে। আমরা এখন বলবো, যেমন আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেলাম, অ্যান্ড আই ওয়েন্ট হোম অ্যান্ড আই স হিম, আই স দ্য গেস্ট দেয়ার। আমি বাড়ি গেলাম, এই যে অ্যান্ড দ্বারা এই বাক্যটা যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি বাড়ি গেলাম অ্যান্ড আই স এ গেস্ট দেয়ার, অর্থাৎ বাড়ি গিয়ে আমি একজন মেহমান দেখলাম। তাহলে এই বাক্যটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, কারণ বাক্যের মাঝখানে অ্যান্ড দ্বারা দুটো বাক্য যুক্ত আছে। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ বাক্যের শেষে ফুল স্টপ হবে। তাহলে লক্ষ্য করো এখানে যে আসলে কি হলো, এখানে 5টি সেন্টেন্সের কথা আমরা লিখেছি। অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, যে বাক্যটা সাধারণত বিবৃতি বা বর্ণনামূলক হবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন প্রথম বাক্যটি ছিল হি ইজ এ গুড স্টুডেন্ট, ফুল স্টপ। পরেরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য সাম, আদেশ সূচক। আবার অপারেটিভ, ইচ্ছা বা প্রার্থনা সূচক, মে ইউ বি হ্যাপি। আবার আমাদের কমপ্লেক্সের বেলায় যেমন হচ্ছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে? কম্পাউন্ড সেন্টেন্স, আই ওয়েন্ট হোম অ্যান্ড আই স দ্য গেস্ট দেয়ার। এখানে আমাদের ফুল স্টপের প্রথম নেমটা শেষ। এখন এমনি করে ফুল স্টপ আরও আরেকটি জায়গায় বসে, সাধারণত আমরা জানি, সেটা হলো যে শব্দ সংখ্যে বোঝাতে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কোনো শব্দ সংখ্যে বোঝাতে, অর্থাৎ একের আমরা এখানে নাম্বার সিরিয়াল নাম্বার 1-এর বি, ওখানে যেমন এ আসছে এখানে বি, শব্দ সংখ্যে বোঝাতে ফুল স্টপ, অর্থাৎ
শব্দ সংক্ষেপ বোঝাতে প্রত্যেকটি বর্ণ বা শব্দ সংক্ষেপের পরে প্রত্যেকটি বর্ণ বা শব্দ সংক্ষেপের পর প্রত্যেকটি বর্ণ বা শব্দ সংক্ষেপের পর ফুল স্টপ বসে। বর্ণ বা শব্দ সংক্ষেপের পর ফুল স্টপ বসে। এখন লক্ষ্য করো শব্দ সংক্ষেপটা কিরকম। যেমন আমরা অনেক সময় একটি বর্ণ দিয়ে বলি হি ইজ অ্যান এসপি। এখানে এস দ্বারা সুপারক্লিউ, হি ইজ অ্যান এসপি। এস দ্বারা এখানে সুপারক্লিউ দ্বারা পুলিশ বোঝানো হচ্ছে। তাহলে এখানে এস সুপার শব্দটা না লিখে আমরা শুধু এস দ্বারা সুপার শব্দকে বোঝাচ্ছি। তাহলে এখানে এস কি পুলিশ সুপার, এখানে এটা কিন্তু শব্দ সংক্ষেপ, অর্থাৎ এই শব্দ সংক্ষেপের পরে ফুল স্টপ হয়েছে। এমনি করে আমরা লক্ষ্য করব আমরা মিস্টার বা ডক্টর লিখতে আমরা দেখো এম আর দ্য মিস্টার বোঝানো হয়, মিস্টার অবলিক ডক্টর। ডক্টরকে আমরা ডিআর দের সংক্ষেপে লিখি ডক্টর আব্দুর রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার বা ডক্টর আব্দুর রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে লক্ষ্য করো যে এখানে আমরা কি বলে দিলাম মিস্টার এবং ডক্টর শব্দটি আমরা একটি সংক্ষিপ্ত রূপ লিখেছি। কিভাবে? মিস্টারের এম আর, ডক্টরের ডিআর দি। তাহলে মিস্টার বা ডক্টর আব্দুর রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে শব্দ সংক্ষেপের পরে মিস্টার শব্দটি দ্বারা আমরা এম আর দ্বারা মিস্টার বুঝেছি, ডিআর দ্বারা ডক্টরকে বোঝানো হয়েছে। এরপরে ফুল স্টপ আমার কোনো বর্ণের ক্ষেত্রে যেমন এসপি, এমবিবিএস, এলএলবি এই শব্দগুলোর পরেও ফুল স্টপ হয়ে থাকে। আর এখানে গেল আমাদের ফুল স্টপের কথা। এখন আমরা আসি ফুল স্টপের পর আমাদের আসবে এখানে কমা প্রসঙ্গ। যেমন আমাদের ফুল স্টপ গেল, এখন কমা। তাহলে এটি সিরিয়াল নাম্বার আসবে 2। কমা, কমার বাংলা অর্থ কি? কমা বলতে আমরা বুঝবো পাদচ্ছেদ। কমাটা কি অর্থ? পাদচ্ছেদ। এটা সাধারণত আমরা জানি অল্প বিরতির ক্ষেত্রে বসে। কোনো কথা বলতে গিয়ে আমরা যখন অল্প সময় বিরতি দিই, থেমে যাই, সেক্ষেত্রে আমরা এখানে কমা ব্যবহার করি। যেমন প্রথমত আমরা যে বলতে চাই অল্প বিরতির ক্ষেত্রে কমা বসে। যেমন কিরকম অল্প বিরতি? অল্প বিরতির ক্ষেত্রে আমরা কোনো কথা যখন বলতে যাই বা লিখতে যাই, অল্প বিরতির ক্ষেত্রে কমা বসে। লক্ষ্য করো, তুমি যদি বলো যে প্লিজ গিভ মি এ পেন, অনুগ্রহ করে আমাকে একটি কলম দাও বা দিন, এই প্লিজ শব্দের পরে অল্প থামতে হয়েছে। তোমার সঙ্গে নাম্বার 1, প্লিজ give me a pen, আমাকে একটি কলম দাও, দিন। তাহলে এখানে আমাদের কমার বিষয়টা আমরা বলছি কমা, প্লিজ এর পরে অল্প একটু থামতে হয়েছে বিধায় এখানে প্লিজ শব্দের পরে কমা বসেছে। এমনি করে যদি বলা হয় কাইন্ডলি ডু মি, কাইন্ডলি শব্দের পরে এমনি করে কমা হবে। কাইন্ডলি ডু মি এ ফেভার, ডু মি এ ফেভার, আমার পক্ষে আসা। এখানে আমাদের কমা বসছে কোথায়? কাইন্ডলি পরে, কারণ কাইন্ডলি পরে অল্প থামতে হয়েছে, অল্প বিরতি হয়েছে, এই জন্য কাইন্ডলি শব্দের পরে কমা। এমনি করে আমরা আবার বি নাম্বারে আসি। এই কমার ক্ষেত্রে তো
একাধিক পয়েন্ট আছে, যেমন 2 এর মাঝখানে আসতেছে কি দিয়ে আমরা এবিসিএল দিয়ে নাম্বারটা সিএল করে আসছি। যেমন আমরা জানি ইয়েস এবং নো এর পরে আমরা কোনো কথার মধ্যে ইয়েস ও নো এর পরে কমা বসে, ইয়েস ও নো এর পর এখানে ইয়েস, আমরা কোনো কথা বলার সময় আমরা অনেক সময় ইয়েস বলি, নো বলি। ইয়েস নো বললেই ইয়েস নো পরে কমা বসবে, ইয়েস নো এর পরে কমা বসে, ইয়েস নো এর পরে কমা বসে। যেমন লক্ষ্য করো, তোমাকে যদি কেউ বলে আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছাত্রী, তুমি বলো ইয়েস আই এম স্টুডেন্ট, এখানে ইয়েস পরে কমা হবে। প্রমাণ সংখ্যা নাম্বার 1, তোমাকে তুমি বলতেছো ইয়েস, ইয়েস এর পরেই কমা, ইয়েস আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র অথবা ছাত্রী। অথবা তুমি বলবে নো আই এম নট এ প্লেয়ার, নো আই এম নট এ স্টুডেন্ট, ঠিক এর পরে কমা ব্যবহার করতে হবে। কারণ কথার জবাবে তুমি ইয়েসও বলতে পারো, নো বলতে পারো, কিন্তু ইয়েস বললে ইয়েস এর পরে কমা, নো বললে নো এর পরে কমা, নো আই এম নট এ প্লেয়ার, সাপোজ নট এ প্লেয়ার, নো, না আমি একজন খেলোয়াড় নই। সাপোজ এখানে কমাটা বসলো কোথায়, নো এর পরে, কারণ এখানে নো বলার পরে একটু থামতে হয়েছে। এমনি আমরা সিএল আসি এখন সি, শব্দের শুরুতে, বাক্যের শুরুতে, কোনো বাক্যের শুরুতে কোনো কনজাংশন থাকলে দুই বাক্যের মাঝে কমা বসে। বাক্যের শুরুতে অর্থাৎ আমরা বাক্য যখন শুরু করবো, লেখা শুরু করবো, বাক্যের শুরুতে কোনো কনজাংশন থাকবে। কনজাংশনটা কি? সংযোজক অব্যয়, অর্থাৎ একাধিক বাক্য বা শব্দকে যুক্ত করে এগুলো কনজাংশন। সেটা হলো সিন্স, অ্যাজ, বিকজ, ডু, অলদো, এগুলো। হ্যাঁ, বাক্যের শুরুতে কোনো কনজাংশন থাকলে, তাহলে কনজাংশন অর্থটা কি? সংযোজক অব্যয়। সেটা কিরকম? দুটো বাক্যকে সংযুক্ত করবে বা যুক্ত করবে। তাহলে বাক্যের শুরুতে কোনো কনজাংশন থাকলে দুই বাক্যের মাঝে কমা বসে, এখানে আমরা যদি বলি অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে, যেহেতু আমি গতকাল অসুস্থ ছিলাম, সেহেতু আমি গতকাল স্কুলে যেতে পারিনি। তাহলে শুরুতে কি আসছে? কনজাংশন অ্যাজ দ্বারা দুটো বাক্য এখানে যুক্ত করে দেখানো হয়েছে। যেহেতু কমার জায়গাতে হবে অর্থ সেহেতু। কি অর্থ আসলো? অ্যাজ আই ওয়াজ ইল, এখানে হবে কমাটা, কারণ শুরুতে অ্যাজ, যেহেতু আই ওয়াজ ইল, সেহেতু আই কুড নট, আমি পারিনি, গো টু স্কুল ইয়েস্টারডে, গতকাল স্কুলে যেতে, কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে এটা কি হলো, আমাদের দুই বাক্যের মাঝে কমা বসলো, কারণ বাক্যের শুরুতে অ্যাজ কনজাংশন থাকার কারণে এই দুই বাক্যের মাঝে কমা বসছে। কমাটা এখানে এই অ্যাজ দ্বারা কিন্তু দুটো বাক্য যুক্ত হয়েছে। যেহেতু আমি অসুস্থ ছিলাম, সেহেতু আমি গতকাল স্কুলে যেতে পারিনি, দুটো কথা যুক্তকারীকে, সংযোগকারীকে, কনজাংশন হলো অ্যাজ। এমনি করে আমরা যদি অন্য একটা বাক্য বলি, দো, যদিও, আমরা বলে থাকি যে দো হি ইট, যদিও সে, দো অর্থাৎ যদিও, দো হি ইজ পোর, যদিও সে গরিব, কমা দেবে কেন? কারণ যদিও সে গরিব
কমার স্থানে হবে তবু হি ইজ অনেস্ট, তবু সে সৎ অনেস্ট। তাহলে এখানে শুরুতে দোটা থেকে এখানে দ্বিতীয় বাক্যে যুক্ত করেছে। যেহেতু শুরুতে দো আছে, যদিও অর্থে মাঝখানে কমার জায়গাতে প্রকাশ করবে, তবু যদিও সে করি তবুও সে সৎ, তাহলে দুই বাক্যের মাঝে এখানে কমা বসছে। লক্ষ্য করি আমরা এরপরে সিরিয়াল নাম্বার আসবে আমাদের ডি, এ বি সি ডি। এখন সিরিয়াল আসবে ডি। এতে আমরা বলতে পারি এক জাতীয় কয়েকটি শব্দ পাশাপাশি বসলে প্রত্যেকটা শব্দের পরে কমা বসে এবং শেষেটির আগে এন্ড বসে। এক জাতীয়টা কেমন? যেমন রহিম, করিম, রানা, রাজু, এইগুলো সব এক জাতীয়। অর্থাৎ আমরা কতটা একবার বলি, এক জাতীয় কয়েকটি শব্দ। কয়েকটি মানে ব্যক্তির ক্ষেত্রে এক জাতীয় কয়েকটি নাম আছে, তেমনি স্থানের ক্ষেত্রে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে এক জাতীয় কোনো শব্দ। এক জাতীয় কয়েকটি শব্দ, কয়েকটি শব্দ পাশাপাশি বসলে অর্থাৎ একটার পরে আর একটা পাশাপাশি বসলে, কয়েকটি শব্দ পাশাপাশি বসলে দিচ্ছি এক জাতীয়। আমরা সিরিয়াল নাম্বার আসছে ডি, ডি। এক জাতীয় কয়েকটি শব্দ পাশাপাশি বসলে এক জাতীয় কয়েকটি শব্দ পাশাপাশি বসলে প্রত্যেকটি শব্দের পর কমা, এবং শেষেরটির পূর্বে এন্ড বসে। এক জাতীয় কয়েকটি শব্দ বলতে আমরা বুঝি রহিম, করিম, রানা, রাজু। যেমন এক্সাম্পল নাম্বার 1, রহিম একজন ব্যক্তির নাম। ঠিক এর পাশে যদি আমরা আরেকটা ব্যক্তির নাম লিখি করিম, তাহলে এখানে কমা হবে। রহিম, করিম, রানা এন্ড রাজু, শেষটির আগে এন্ড হবে। এন্ড রাজু আর ফ্রেন্ডস, অর্থাৎ রহিম, করিম, রানা এবং রাজু হলো বন্ধু। তাহলে এখানে আমাদের কি হলো, এক জাতীয় শব্দ পেলাম। রহিম একজন ব্যক্তি, করিম একজন ব্যক্তি, রানা, রাজু আগে আমাদের কি করছে, এখানে কমা ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এক জাতীয় শব্দের পরে কমা বসে। এক জাতীয় আরেকটি উদাহরণ দিচ্ছি আমরা বলে থাকি ধনী গরিব, উঁচু নিচু, আলো ফর্সা, সব শ্রেণীর লোকই আল্লাহর কাছে তথা আইনের কাছে সমান। যেমন আমরা বলে থাকি রিচ অ্যান্ড পোর, ধনী ও গরিব, কমা, হাই অ্যান্ড লো, উঁচু নিচু, হাই অ্যান্ড লো, কমা, তারপরে কি উঁচু নিচু। এরপরে হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সাদা এবং কালো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, all are equal, all are equal in the eye of Allah, all are equal, সকলেই সমান, all are equal in the eye of Allah, in the eye of, আমরা বলতে পারি যে in the eye of Allah,
অথবা ল বলতে পারি, আল্লাহর চোখে অথবা ল আইনের চোখে। হ্যাঁ, এই লক্ষ্যটা আমরা বললাম, এটা লক্ষ্য হলো যে এক জাতীয় কিরকম রিচ ধনী ও গরিব, আবার বলতে পারি হাই অ্যান্ড লো, উঁচু নিচু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সাদা কালো, অর্থাৎ এরা সবগুলি এক জাতীয়। এই জন্য কি হলো প্রত্যেকটার পরে কমা, all are equal in the eye of Allah or law, অর্থাৎ কি দাঁড়ালো যে ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো সকলেই আল্লাহর চোখে সমান বা আইনের চোখে সমান। এই জন্য এখানে লক্ষ্যটা হলো যে এখানে এক জাতীয় শব্দের পরে এখানে আমাদের কমা ব্যবহার করতে হয়েছে। এমনি করে আমাদের কমা বসে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখছি ভগেটিভ কেসে, ভগেটিভ কেস কি সম্বোধন সূচক। কাউকে যদি আমরা সম্বোধন করে কিছু কথা বলি, সম্বোধনটা যেমন আরে রহিম কোথায় যাচ্ছ, বলতে পারি আমরা স্যার আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন স্যার। এই লক্ষ্য বিষয়টা খেয়াল করবে যে ভগেটিভ কেসটা আমরা এখানে সিরিয়াল ই নাম্বার বলতে পারি। ভগেটিভ কেস বলতে আমরা বুঝবো সম্বোধন সূচক কারক, কাউকে সম্বোধন করে কারো নাম বা সম্বন্ধ উল্লেখ করে যখন বলা হয় বন্ধু রহিম, স্যার স্যার মে আই কাম ইন, স্যার আমি কি ভিতরে আসতে পারি, অথবা বলতে হবে মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার। আবার কারো নাম দিয়ে বলে হ্যালো রহিম, রহিমের পরে কমা। তা আবার যদি বলো হাউ আর ইউ রহিম, এখানে রহিমের আগে কমা। এভাবে লক্ষ্য করবে পজিটিভ কেসের ক্ষেত্রেও কমা হতে পারে, হাল কমা হতে পারে। তোমার আরেকটি জায়গায় বলি রিলেটিভ নেরেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো রেপুটিং ভার্বের পরে কমা বসে, যেমন আমরা বলে থাকি কি হি সেড টু মি, সে আমাকে বললো আই এম বিজি নাও। হি সেড টু মি, মির পরে কমা বসবে, আর আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। তো ধন্যবাদ সকলকে। এরপরে পরের সেশন আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। এরপর যে আজকে সানশাইন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে এই ক্লাসটা মনোযোগের সাথে দেখার জন্য শোনার জন্য ধন্যবাদ। এর পরবর্তীতে দেখা হবে। সি ইউ অ্যাগেইন, সো মাচ ফর দ্য প্রেজেন্ট।